একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়, তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম, আমরা প্রকাশ করার সাহস পাইনি, সংবাদপত্রের অসহায়ত্ব। আহা, এত বড় পত্রিকা। টিকটকার মামুনকে নিয়ে আজকে চরম ধোলাই করলেন ভিপি নূর এবং তিনি বললেন যে বড় বড় নিউজ পোর্টালরা ভালো কথা না বলে তারা এরকম একজন টিকটকার মূর্খ ব্যক্তিকে নিয়ে কেন লিখতেছেন। তিনি অসামাজিক এমন কিছু কার্যকলাপ টিকটকের মধ্যে করে ভাইরাল হয়েছেন এবং এমন কিছু ঘটনা নিয়ে ভাইরাল হয়েছেন যেখানে একটা মহিলার সঙ্গে তিনি দীর্ঘদিন ছাদের নিচে ছিলেন, 3টি বছর বিবাহিত ছাড়া, অর্থাৎ তাকে কোনো বিবাহ করে নাই, তারপর তার সঙ্গে একসঙ্গে ছিলেন। আর তাকে নিয়ে বিভিন্ন বড় বড় নিউজ পোর্টাল কথা বলতেছেন, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এত ঘটনা ঘটতেছে সেটা নিয়ে কেন কথা বলতেছেন। এবং এক পর্যায়ে কি ভিপি নূর বললেন, বেনজিরকে নিয়ে চরম কিছু কথা বললেন, সেটিও আমরা দেখবো আজকের ভিডিওতে। সন্দীপরা যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট লিখতে থাকুন এই ব্যাপারটি নিয়ে। চলুন আমরা এখন ভিপি নূরের সেই বক্তব্যটি শুনে আসি, কি বললেন আলো ভিপি নূর, কি তথ্য দিলেন এই ব্যাপারটি নিয়ে। একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়, তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম, আমরা প্রকাশ করার সাহস পাইনি, সংবাদপত্রের অসহায়ত্ব। আহা, এত বড় পত্রিকা কি করছে? পাপ্পু থেকে পরিপক্ক রাহুল বিভিন্ন ধরনের স্টোরি করছে। ভারতের গণতন্ত্র নির্বাচন নিয়ে কত রকমের বিশ্লেষণ এখানে দেখেছি, অথচ নিজের দেশে মানুষের ভোট দিতে পারছে না, ভোটের কথা বলতে গিয়ে রাস্তায় গুলি খাচ্ছে। বিজ্ঞ পলিটিশিয়ানরা, মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে। পুরো সমাজ বলতে হচ্ছে, এখানে আমাদের সিনিয়র রাজনীতিবিদ আছে, একটা বিষয় লক্ষ্য করেছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি রেখে যাচ্ছেন? পড়ালেখা নাই, কথাবার্তা মানে সামাজিকতা বলেন, আপনার একটা শিক্ষণীয় বিষয় বলেন, কিচ্ছু নাই। কিছু ছেলেপেলে তারা টিকটকে সেলিব্রিটি, মিলিয়ন মিলিয়ন ইয়ং যুবকরা আবার তাদেরকে ফলো করে, কি সমস্ত অসামাজিক কাজকর্ম করে। তারা হচ্ছে এই সময় যুব সমাজের আইকন। একজন কাউন্সিলরের ক্যাডার, মোহাম্মদপুরে একটা ছেলে আছে, বাইকার, খুব জনপ্রিয়, তার প্রায় ধরেন 24 লক্ষ ফলোয়ার আছে। মোহাম্মদপুরে একজন কাউন্সিলরের বলতে পারেন সে অ্যাক্টিভিস্ট, পান্ডা টিমের সদস্য, কিন্তু তাকে 24 লক্ষ যুবক ফলো করছে। তাহলে যুব সমাজ, তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে? একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়, তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম, আমরা প্রকাশ করার সাহস পাইনি, সংবাদপত্রের অসহায়ত্ব। আহা, এত বড় পত্রিকা বলছে আমাদের সরকার 3 দশক পার করছেন, মানে হচ্ছে কমফোর্টেবলি বলতেছেন তারা এটা তারা পার করছেন। এই অবস্থাটা দেশে কিভাবে তৈরি হলো? এই অবস্থা, এই সংবাদপত্রের মালিকরাও জড়িত ছিলেন, সিভিল সোসাইটির একটা অংশ জড়িত ছিলেন, হালুয়া রুটি খাওয়ার জন্য একটা গ্রুপ ছিলেন, তারাও জড়িত ছিলেন। এখন সবাই হাহুতাশ করছে, দেখেন সবার মুখ কালো, সবাই বলছে যে এইভাবে দেশ চলতে পারে না যেভাবে চলছে। একজন আওয়ামী লীগের এমপি বলছে, আমি এই 72, 73, 74-এর আলামত দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলার মধ্যে বাহিনীতে সরকারের নিয়ন্ত্রণ নাই। গতকালকে বাংলা আউটলুকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী, তার বিরুদ্ধে কথা বলা দুষ্কর, কারণ ডিজিএফআই, এনএসআই সব তার আঙ্গুলি হেলনে উঠে আর বসে। কাজে আমি কথা বলে আবার বাসা থেকে যাতে এইখান থেকে বাসায় যেতে পারবো কিনা এটাও একটা সন্দেহ। তারপরেও বলছি, বাংলা আউটলুকে রিপোর্ট প্রকাশ করেছে, আপনারা পড়ে নেবেন। 11 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলের ফলে যেটা তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হতে পারে, সেই এক্সিটের জন্য তারা আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি রাষ্ট্রের নাগরিকত্বের জন্য আপনার আবেদন করেছিল।
এবং তারা কিভাবে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তার ছেলে মেয়ে বউয়ের নামে প্রপার্টি, এত করাপশন। কয়েকটা টেলিভিশন টক আয়োজন করতে পারবেন জেনারেল তারিক সিদ্দিকীর বিরুদ্ধে? পারবেন না আপনারা। সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে এখন কথা বলছেন, বেনজিরের বিরুদ্ধে কথা বলছেন। বেনজির 22 সালে রিটায়ার্ডের পরে আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র, যদিও তিনি সিনিয়র। আমি খুব কিছু লেখা লিখেছিলাম, কয়জন কথা বলেছেন তার এত অপকর্ম জেনেও। আজিজ সাহেব মরা গরু ধরে টানছেন, মরা সাপ ধরে পিটাচ্ছেন। আজিজ সাহেব পদে থাকতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন আল জাজিরা ডকুমেন্টারি প্রকাশ করলো, কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমা করে খুনিদেরকে মুক্ত করেছিলেন, দায় মুক্তি দিয়েছিলেন। সে সময় কয়েকজন সেনাপ্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গৌরব উজ্জ্বল প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না। কয়েকজন ভয়েস রেজ করেছিলেন। আমরা বলি যখন সব কিছু কমন হয়ে যায় তখন খুব সরব থাকি। তো যাই হোক, যেহেতু আরো অনেক বক্তব্য রাখবেন, আমি সর্বশেষ সংক্ষিপ্ত করতে চাই আমার বক্তব্যটাকে এভাবেই, যে বাংলাদেশের চলমান অনেকগুলো সমস্যার মধ্যে প্রধান সমস্যা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও স্লোগান নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার, ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সেই জায়গায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, গণ অভ্যুত্থানের সব ধরনের উপাদান বিদ্যমান, আপনারা চেয়ে দেখেন বিদ্যমান। এখন দরকার গণজাগরণ এমনি এমনি হয় না, রাজনৈতিক দলগুলোই কাজ করে। আরেকটা কথা, আমি আশরাফ আলী আকন্দ ভাই খুবই রেসপেক্ট করি, সরি আমি একটু সময় নিয়েছি সাইফুল ভাই, আশরাফ আলী আকন্দ ভাইয়ের একটু আমি কথা বলছি, বেয়াদবি নেবেন না, মাফ করবেন। ভাইয়ের অনেকগুলো আমি বক্তব্য শুনেছি, আমি তাকে পছন্দ করি, তার কাছে পরামর্শ নিই, কিন্তু তিনি এখন তার বক্তব্যে একটা মেসেজ যেভাবে বলছেন যে বিদ্যমান গণতন্ত্র কাজ করছে না, ফাংশন করছে না, আমেরিকার টচল, ভারতের টচল, কাজে বাংলাদেশ এই গণতন্ত্র দিয়ে কী হবে না। আমি আশরাফ আলী ভাইকে বিনয়ের সাথে পরবর্তী কোনো প্রোগ্রামে জানতে চাবো, তাহলে আপনার ফর্মুলাটা কি? এই গণতন্ত্র দিয়ে কাজ করে, এই গণতন্ত্র আছে বিধায়ী কিন্তু আমরা এইখানে টুকটাক কথা বলতে পারছি। আপনার অন্যান্য রাষ্ট্রেও টুকটাক এরকম কথা বলা যায়, স্পেস তৈরি, একটা নির্বাচন হয়, জনগণ পছন্দ দিয়ে আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। এটা একটা বিদ্যমান ব্যবস্থার ফলে কিছুটা হলেও মানুষ একটু স্বস্তিতে আছে। এইটুকু যদি না থাকে তাহলে কি? এইটা একটা ফর্মুলা আমি আশরাফ ভাইয়ের কাছে পরবর্তী প্রোগ্রামে জানতে চাই। ধন্যবাদ। সো ভিউয়ার্স, এই লায়লা এবং মামুনকে সমানভাবে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার এবং দুইটাকে ডিম থেরাপি দেওয়া দরকার। কেননা তারা যে পরিমাণে কাজ করছে, কিন্তু এতদিন ধরে নিউজ পোর্টালের সামনে বড় বড় নিউজ চ্যানেলের মাধ্যমে তারা এসে বলছেন আমরা বিবাহ করি না, কিন্তু তাদের দুজনের মাঝে এমন কিছু বৈবাহিক সম্পর্ক মনে হচ্ছে তারা হাজবেন্ড ওয়াইফ। আমরা এতদিন জানছিলাম যে তারা হয়তো তলে তলে বিবাহ করেছে, কিন্তু এই বিষয়টা খোলাসা হওয়ার পর মেয়েটিকে বারবার এই মামুন বিবাহর কথা বলে অনৈতিক কার্যকলাপ করেছে। এটা হচ্ছে লায়লার বক্তব্য অনুযায়ী। কিন্তু বন্ধুরা, এখানে খুঁটিয়ে দেখা দরকার, লায়লাকেও বিচারের আওতায় আনা দরকার। কেননা তিনি এতদিন ধরে কেন তার সঙ্গে রয়েছিলেন, এই ব্যাপারে তিনি কি বলবেন। আমরা আশা করি ব্যাপারটি খুঁটিয়ে দেখা দরকার আদালতে, যেন দুজনকেই সুষ্ঠু বিচার হয়। এবং আমাদের নিউজ পোর্টালগুলোর ব্যাপারে বিভিন্ন যে আজকের বক্তব্য ছিল, সেই ব্যাপারটি আপনাদের কি মনে হলো অবশ্যই তার ব্যাপারে মন্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।